দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আমরা কথা বলতে এসেছি এই বাংলাদেশ লাং ফাউন্ডেশন নিয়ে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ফুসফুসের রোগ নিয়ে যারা কাজ করে তাদের সংগঠন হচ্ছে এই বাংলাদেশ লাং ফাউন্ডেশন। জন্মলগ্ন থেকে এই লাং ফাউন্ডেশনের উদ্দেশ্য ছিল এই বিশ্ব জুড়ে এবং বাংলাদেশ সহ সব জায়গায় ফুসফুসের যত রোগ আছে তা নিয়ে শুধুমাত্র চিকিৎসা নয়, পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করা। দর্শক, আন্তর্জাতিক পরিমণ্ডলে কি কাজ হচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আমরা জানব বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিবের কাছ থেকে। আমন্ত্রণ জানাচ্ছি আজকের অতিথি ডক্টর আসিফ মুজতবা মাহমুদ, মহাসচিব বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং সিনিয়র কনসালটেন্ট কন্টিনেন্টাল হাসপাতাল লিমিটেড। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সদস্য যারা আছি, আমরা সবসময় বাংলাদেশে যত ফুসফুসের রোগ আছে সেগুলি নিয়ে যখন কথা বলি চলে আসি আপনাদের মতো সবাইকে, এবং দেখা যায় যে শুধুমাত্র আমাদের কার্যের পরিধিটা এখানে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংগঠনের সাথে কাজ করতে হয়, এবং এক সময় গিয়ে আমরা দেখেছি যে শুধুমাত্র দেশে কাজ করলেই হবে না, আমাদের আন্তর্জাতিক পর্যায়েও যেতে হবে, কারণ ওখান থেকে আমাদের জ্ঞানটা আমাদের দেশে নিয়ে আসতে হবে। তো সেখান থেকে একটু জানতে চাই, এই যে আপনারা কাজটা যে শুরু করেছিলেন সেখানে আপনাদের প্রথম দিকে উদ্দেশ্যটা কি ছিল এবং কিভাবে আপনারা এগিয়েছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে 12 জন বক্ষব্যাধি বিশেষজ্ঞ মিলে 2007 সালে এই বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। আমরা ফাউন্ডিং মেম্বার্স হিসাবে কাজ করি। তো আমরা তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে বক্ষব্যাধি রোগীদের জন্য যে সমস্যাগুলি রয়েছে, যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, সেটা বিদেশের সমমানে নিয়ে আসা এবং প্রয়োজনীয় যেই প্রশিক্ষণ দরকার চিকিৎসকদের এবং যাদের সচেতনতা আপনি বলেছেন চিকিৎসকদের, জনগণের এবং নীতি নির্ধারকদের, সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই লাং ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে আমাদের আঞ্চলিক যেই পরিধি রয়েছে, এশিয়া সবচেয়ে একটি জনবহুল, জনসংখ্যার দিক থেকে অনেক জনসংখ্যা এখানে রয়েছে, অনেক মানুষ এখানে বক্ষব্যাধি রোগে ভুগে থাকেন। তো একটা সময় উপযোগী একটি সংগঠন একটি আরম্ভ হয়, যার নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজি। রেসপিরোলজি মোট কথা একটি শব্দ যা দ্বারা বক্ষব্যাধি এবং ফুসফুসের সমস্যা বোঝায়। তো এই এশিয়া প্যাসিফিক যে সোসাইটি, রেসপিরেটরি যে সোসাইটিটি রয়েছে, আমরা আমাদের জন্মলগ্ন থেকেই তাদের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করি এবং আমরা তাদের সদস্য পদ লাভ করে নিয়মিত তাদের কনফারেন্সগুলোতে আসা যাওয়া করি এবং তাতে আস্তে আস্তে আমাদের যে সেতু বন্ধনটা সেটা আরও দৃঢ় হয়। ধন্যবাদ স্যার। এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির কথা তো আমরা শুনেছি, আমরা একটু একটু করে দেখেছি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পরিব্যাপ্তি এশিয়ার বাইরেও একটু করে আগাচ্ছে। তো এই ব্যাপারে একটু জানতে চাই স্যার। স্বভাবতই এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজি একটি আঞ্চলিক সংগঠন এবং সেখানে আমরা আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আলাপ করি, কিন্তু এটাকে একেবারে বিশ্ব পর্যায়ে যদি আমাদেরকে কোনো কিছু আলোচনা করতে হয়, সেখানে রয়েছে ফোরাম ফর ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটিস। এই ফোরামে যতগুলি আঞ্চলিক সংগঠন আছে, এশিয়া প্যাসিফিক আছে, ল্যাটিন আমেরিকা আছে, ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি আছে, তারা এইটার সদস্য হিসাবে কাজ করছেন একটি ফোরামের, এবং এইখানের যেই তথ্য আদান প্রদান হয়, আমরাও নিয়মিত আমাদের প্রতিনিধি রয়েছেন এখানে প্রতিনিধিত্ব করছেন ফোরাম অফ ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটিসে। তাদের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলি তাদের সামনে তুলে ধরছি এবং তাদেরও কিছু বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেগুলি আমরাও কিছুটা আমাদের দিক থেকে তাদেরকে কিছুটা আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। যেমন ধরেন যক্ষা বাংলাদেশে এবং এশিয়ার প্রতি একটা বড় সমস্যা, উন্নত বিশ্বে আজকে সেটা সেই বড় সমস্যা নয়। তো অনেকগুলি ক্ষেত্রে আমরা তাদেরকে কিছুটা উপদেশ দিতে পারি, আমরা তাদেরকে কিছু তথ্য আদান প্রদান করতে পারি আমাদের অভিজ্ঞতার আলোকে। এটা একটা টু ওয়ে অ্যাপ্রোচ ফর দি সার্ভিস অফ দ্য পেশেন্টস। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের দেশে যেমন যক্ষা আছে, পাশাপাশি তো বক্ষব্যাধির অন্যান্য সমস্যাগুলোও আছে। আমরা জানি যে অ্যাজমা বা হাঁপানি এই রোগের
পরিব্যাপ্তি বা বিস্তৃতি আমাদের দেশে যথেষ্ট, এবং যেহেতু আমাদের দেশে বায়ু দূষণে একদম শীর্ষ পর্যায়ে একটি দেশ, সেখানেও এই ধরনের রোগীর সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো সেখান থেকে কি আপনাদের কোনো লক্ষ্য আছে যে আমরা অ্যাজমা বা হাঁপানি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করব এবং সেখান থেকে নতুন করে কিছু শিখব বা আমাদের অবস্থা তাদের কাছে জানাবো? নিশ্চয়ই আমরা এখানে এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির একটি খুব আমি বলব ইনোভেটিভ একটা পদক্ষেপ আছে, যেটার নাম হচ্ছে দ্য বিগ ফাইভ ওয়ার্কশপ। আমরা জানি যে বক্ষব্যাধির অঙ্গনে 5টি রোগের খুব প্রাধান্য বেশি দেখা যায়, এই জন্য তাদেরকে একটা বিগ ফাইভ নাম দেওয়া হয়েছে। অ্যাজমা আছে, সিওপিডি আছে, সংক্রমণ রয়েছে, টিবি এবং লাং ক্যান্সার। তো এইখানে প্রত্যেকটা কনফারেন্সের আগে একটি ওয়ার্কশপ হয়, যেখানে হাতে নাতে যেই সব দেশে কতগুলি সাকসেসফুল মডেল কাজ করেছে এই সব রোগকে মোকাবেলা করার জন্য, সেগুলো নিয়ে অন্যান্য যারা অংশগ্রহণকারী তাদের সামনে জিনিসগুলি উপস্থাপন করা হয়, এবং তারাও গিয়ে পরবর্তীতে এটা তাদের দেশে প্রচলন করেন। এবং আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশের প্রতি বছরই বাংলাদেশের কোনো না কোনো প্রবন্ধ এবং উপস্থাপক সেখানে আমাদের বাংলাদেশের সমস্যা যে আমরা কিভাবে অতিক্রম করেছি সেটা উপস্থাপন করে থাকেন। গবেষণা প্রবন্ধটা প্রকাশিত হয়। জি। পাশাপাশি একটা অ্যাসেম্বলি হয়, আমরা সেটার কথা শুনেছিলাম, তার সাথে কি আমাদের দেশে কোনো সম্পর্কিত আছে কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে আছে। এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরেটরি বিশাল সংগঠন, বুঝতেই পারছেন সারা এশিয়া এবং প্যাসিফিকের তারা প্রতিনিধিত্ব করেন। তো ওখানে ওনারা জিনিসটাকে যে কার্যকারী করার জন্য এবং ফোকাস রাখার জন্য ওনারা কতগুলি অ্যাসেম্বলিতে ভাগ করেছেন। তো এরকম 2টি অ্যাসেম্বলি আছে যেখানে বাংলাদেশের প্রতিনিধিরা ইতিমধ্যে একটি খুবই ইতিবাচক ভূমিকা পালন করছেন। তারা সাধারণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ওনারা মনোনীত হয়েছেন, ওনারা প্রবেশ করেছেন। একজন হচ্ছেন প্রফেসর আব্দুস শাকুর খান, অ্যাজমা অ্যাসেম্বলির হেড ইলেক্ট হিসেবে আছেন। আগামী বছর উনি হেড হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং পাশাপাশি রেসপিরেটরি ইনফেকশনস, নন টিউবারকুলাস যেগুলো, সেখানে আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, উনি হেড ইলেক্টের দায়িত্ব পালন করছেন। তো এই অ্যাসেম্বলিগুলি কিন্তু খুবই একটা নিবিড় তাদের একটা কার্যক্রম চলতে থাকে সারা বছর। কোন টপিকসটা কনফারেন্সে আলোচনা হবে, কোন প্রবন্ধটা অগ্রাধিকার পাবে, কোন গবেষণা প্রকল্পটি অগ্রাধিকার পাবে, এই যারা রয়েছেন আমাদের এবং অন্য দেশেরও প্রতিনিধি রয়েছেন, 3জন মিলে একটা ট্রয়কা ওনারা বলে থাকেন। এই 3জন ব্যক্তি, 3জন চিকিৎসক এই অ্যাসেম্বলির যে বিষয়বস্তুটি রয়েছে, ধরেন অ্যাজমা বললাম অথবা ইনফেকশন বললাম, সেগুলি নিয়ে নতুন যে গবেষণার তথ্য আসছে সেটাকে সহজলভ্য করে মানুষের সামনে উপস্থাপন করেন, এবং আগামীতে কোন গবেষণাটি করলে আরও মানুষের রোগীদের উপকার হবে সেটা তারা নির্ধারণ করে থাকে। জি, তো তাহলে আমাদের জন্য যথেষ্ট গর্বের একটি বিষয়। আমরা পাশাপাশি একটু আগে আপনার কাছ থেকে শুনছিলাম যে বিগ ফাইভ লাং ডিজিজ, আমরা সেখানে বিগ ফাইভ লাং ডিজিজের মধ্যে যখন বলি, আমাদের দেশের সম্পর্কে একটি কথা আছে বা বলা হয় যে আমরা খুব একটা গাইডলাইন মতো চিকিৎসা পদ্ধতি চালাই না। এই ব্যাপারটি নিয়ে অনেকের অনেক অভিযোগ অনুযোগ থাকে। তো গাইডলাইন তো আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকগুলোই আছে। অ্যাজমা চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা জানি জিনা গাইডলাইন, তো সেখানে আমরা শুনেছিলাম যে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সদস্যরাই বাংলাদেশকে এখানে প্রতিনিধিত্ব করছে। এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন। জিনা গাইডলাইন্স গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা, এটা প্রায় 20 বছরের আগে থেকে অ্যাজমার যেই বিজ্ঞানসম্মত যে চিকিৎসা পদ্ধতি, এটাকে একটা গাইডলাইন্সের মধ্যে এনে সবার কাছে সহজলভ্য করার একটা প্রক্রিয়া। এখানে আমাদের 2জন প্রতিনিধি এখানে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। একজন রয়েছেন বক্ষব্যাধি হাসপাতালের প্রাক্তন পরিচালক, আমাদের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এবং তার পাশাপাশি কাজ করে আসছেন এখন বর্তমানে যিনি সক্রিয় রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর। তো এই জিনা বলেন, তারপরে এছাড়া লাং ডিজিজের অবস্ট্রাকটিভ লাং ডিজিজের জন্য রয়েছে গোল্ড যেই গাইডলাইন্সগুলি রয়েছে, সেখানে যেই কমিটি আছে সেখানে আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সদস্যরা প্রতিনিধিত্ব করছেন।
ধন্যবাদ স্যার। স্যার, এটি তো আছে যে যেহেতু আমাদের দেশ থেকে প্রতিনিধি আছে এবং এটা আমাদের জন্য যথেষ্ট গর্বের একটি বিষয় যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এখানে একদম অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু তারপরেও দেখা যায় আমাদের দেশে অ্যাজমা বলি বা আমরা সিওপিডি রোগ বলি বা অন্যান্য যে শ্বাসতন্ত্রের রোগগুলো আছে সেক্ষেত্রে ঔষধপত্রগুলো একটু আলাদা, অন্যান্য রোগের সাথে এর একটু অমিল আছে। যেমন এখানে ইনহেলার জাতীয় ওষুধগুলো অনেক বেশি ব্যবহার করা হয়। ইনহেলারের যাত্রা যখন শুরু হলো সেটির সাথে আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সদস্যদের একটা অগ্রণী ভূমিকা ছিল, সেই ব্যাপারটা যদি আমাদের দর্শকের সাথে একটু শেয়ার করেন। এই শতাব্দীর প্রথম দিকে ইনহেলারগুলো বিশ্বে আসে এবং এক পর্যায়ে মানুষের মধ্যে খুব একটা ভ্রান্ত ধারণা ছিল যে ইনহেলার মানেই শেষ চিকিৎসা। তো সেই ভ্রান্ত ধারণাকে ভেঙে এটা যে সহজলভ্য এবং এটাই চিকিৎসার মূল ভিত্তি, সেই একটা আমরা একটা ক্যাম্পেইন চালিয়েছিলাম সারা বাংলাদেশে। আমরা বিভিন্ন জেলা পর্যায়ে গিয়ে চিকিৎসকদের মধ্যে কিছুটা ভ্রান্ত ধারণা ছিল, তো চিকিৎসকদের সঙ্গে আলোচনা, তারপরে রুগীরা যারা অনেক দিন ধরে যারা ভুগছেন তাদের সঙ্গে আমরা সরাসরি আলোচনা করলাম এবং শেষ পর্যন্ত আপনি জেনে খুশি হবেন যে এখন বাংলাদেশে অ্যাজমা, সিওপিডি মানে শ্বাসতন্ত্রের যে কোনো রোগে মানুষ স্বাচ্ছন্দ্যে খুবই সহজলভ্য হয়ে গেছে ইনহেলার, এবং সেগুলিকে ওনারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছেন এবং ওনারা একটা ইতিবাচক ভূমিকার মাধ্যমে একটি সক্রিয় জীবন পালন করতে পারছেন এই ইনহেলারের মাধ্যমে ওষুধ গ্রহণ করে। জি, ধন্যবাদ স্যার। আমরা আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে অনুষ্ঠানে। আজকে একটু একটু করে জানছি আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের অগ্রযাত্রার গল্পগুলো শুনতে ভালোই লাগছে। আমরা যেহেতু দেখলাম যে হাঁপানির ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা আছে, পাশাপাশি যক্ষ্মার কথা যখন আসে আমরা জানি যে আপনি একদম বাংলাদেশের যখন যক্ষ্মার প্রথম গাইডলাইন শুরু হয় এবং পরবর্তীতে গাইডলাইনটা যে পরিমার্জনা হচ্ছে সেখানে কাজ করেছেন। তো আপনার মুখ থেকে একটু জানতে চাই এই গাইডলাইনটা আমাদের দেশের যে গাইডলাইনের সাথে আন্তর্জাতিক অঙ্গনের যে সমন্বয় সেই জায়গাটা থেকে কোনো কাজ কি করা হয়েছে কিনা বা ভবিষ্যতে আর কি কোনো কিছু করার সুযোগ আছে কিনা? নিঃসন্দেহে বাংলাদেশ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস টিবির একটি খুবই মানে কঠিন একটি রূপ আমি বলবো, যেখানে সাধারণ ওষুধগুলো কাজে দেয় না। রিফাম্পিসিন এবং আইএনএইচ নামে যেই ওষুধগুলো রয়েছে খুবই শক্তিশালী ওষুধ, সেগুলির প্রতি জীবাণুর রেজিস্ট্যান্স গ্রো করে গেছে। এই ক্ষেত্রে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসকে নিয়ে প্রায় 20-25 বছর আগে খুবই একটা চিকিৎসকরা খুব কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হন এবং যেখানে আমরা তখন প্রায় 6 থেকে 8 মাস রুগীকে ইঞ্জেকশন দিতে হতো, প্রায় 24 মাস চিকিৎসা চালিয়ে যেতে হতো। কিন্তু এই বাংলাদেশেই ডেমিয়ান ফাউন্ডেশন নামক যে সংগঠনটি রয়েছে তাদের সঙ্গে আমরা বর্তমানে কাজ করছি। সেই ডেমিয়ান ফাউন্ডেশনের কিছু চিকিৎসক, বিশেষ করে আমি শ্রদ্ধা সহকারে স্মরণ করব ডক্টর আরমান্ড ফন ডিউন, ওনার নেতৃত্বে এই গবেষণা প্রকল্পটি পরিচালিত হয় এবং সেটি দ্বারা প্রমাণ হয় যে আমাদেরকে 8 মাসের ইঞ্জেকশন দেওয়া লাগবে না, আমাদেরকে মাত্র 4 মাসের ইঞ্জেকশন এবং পুরোপুরি 9 মাসের মধ্যে আমরা এমডিআর টিবি চিকিৎসা পরিপূর্ণ করতে পারবো এবং রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন। যক্ষ্মা তো অবশ্যই বর্তমান পর্যন্ত আমাদের সারা বিশ্বের জন্য একটা আতঙ্ক এবং তার চিকিৎসায় যখন এটি সময়টা কমে আসছে অবশ্য রোগীদের জন্য একটা আশার ব্যাপার ছিল এবং এখনো আছে। একটু জানতে চাই যে এই যক্ষ্মা নিয়ে আর কি কি কাজ হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে? বাংলাদেশ লাং ফাউন্ডেশন মূলত আরও কয়েকটি কাজ করেছে, যেহেতু যক্ষ্মা বাংলাদেশের একটি বড় সমস্যা। আমরা জানি যে একসময় ইউএসএইডের অর্থায়নে আইসিডিডিআরবির নেতৃত্বে অ্যালায়েন্স ফর কম্ব্যাটিং টিবি ইন বাংলাদেশ একটি সংগঠন ছিল, যেখানে অনেকগুলি পেশাজীবী সংগঠন সম্পৃক্ত ছিল। আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশনে ওখানে সম্পৃক্ত ছিলাম। সেখানে মূল উদ্দেশ্য ছিল কয়েকটি। একটা ছিল যে এক্সরের মাধ্যমে, এবং যেই এক্সরেটা তৃণমূল পর্যায়ে গিয়ে করা যাবে, ঘরের ভিতরে বসে অথবা কোনো ক্লিনিক অথবা ডায়াগনস্টিকে নয়। এক্সরেটা একটা পোর্টেবল এক্সরে হবে,
সেটা সরাসরি তৃণমূল পর্যায়ে গিয়ে এক্সরেতে ছবি তুলে ওই আবার এআই এর মাধ্যমে অথবা আমরা আমাদের সদস্যদের রিডিংয়ের মাধ্যমে যক্ষ্মা চিহ্নিত করতে পারবো। তো এই যে পোর্টেবল এক্সরেকে ব্যবহার করে যক্ষ্মা শনাক্তকরণের যেই প্রকল্পটি, সেটাতে আমরা সক্রিয়ভাবে আইসিডিডিআরবিকে সহযোগিতা করেছি এবং অনেক রুগী এর দ্বারা উপকৃত হয়েছেন। এক, দ্বিতীয়ত আমরা যে জিন এক্সপার্ট, যেটা একটা বিপ্লব বলতে পারি যক্ষ্মা নিরূপণে, শুধুমাত্র সরাসরি প্রায় আধা ঘন্টার অল্প সময়ের মধ্যে একেবারে নিশ্চিতভাবে ব্যাকটেরিয়ার ডিএনএর মাধ্যমে আমরা যক্ষ্মাকে চিহ্নিত করতে পারছি। এটা যখন বাংলাদেশে প্রচলন হয় তখনও আমরা কতগুলি পাইলট প্রকল্পের সঙ্গে বাংলাদেশ লাং ফাউন্ডেশন চিকিৎসকরা সম্পৃক্ত ছিল। এছাড়াও যক্ষ্মার শেষ হয়ে গেলে যক্ষ্মা রোগী মুক্ত হলেন, কিন্তু ওনার ফুসফুস আক্রান্ত হয়ে গেল অনেকখানি, তাতে ওনার ফুসফুসের কার্যক্ষমতা অনেক ব্যাহত হয়ে গেল। এটা একটা নতুন একটা ডিজিজ অথবা নতুন একটা টার্ম এসছে চিকিৎসা জগতে, যেটাকে বলা হয় পোস্ট টিবি লাং ডিজিজ। রুগী যক্ষ্মা মুক্ত হয়েছেন কিন্তু ওনার ফুসফুসটা তার কার্যক্রম ক্ষমতা পুরোপুরি ফিরে পায়নি। সেই ধরনের রুগীদেরকে স্ক্রিনিং করে তাদেরকে শ্বাসের ব্যায়াম, যেটাকে বলে পালমোনারি রিহ্যাব, এবং ক্ষেত্র বিশেষে কিছু ওষুধ প্রদান করে তাদেরকে একটা কর্মক্ষম করে তুলে তোলার একটা প্রকল্প টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলাতে ডেমিয়ান ফাউন্ডেশনের কথা আবার আসছে। ডেমিয়ান ফাউন্ডেশনের সঙ্গে আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশন কারিগরি সহযোগিতা প্রদান করে আসছি এবং এর দ্বারা প্রায় হাজার হাজার রুগী উপকৃত হচ্ছেন এবং তারা তাদের ফুসফুসের কর্মক্ষমতাটা ফিরে পাচ্ছেন এবং তাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে ওনারা একটা ভালো ভূমিকা পালন করছেন। আমরা চাই এই কাজগুলো আরো বেশি হোক এবং সাধারণ মানুষ আরো বেশি উপকৃত হোক। যক্ষ্মার কথা যখন আসছে ডেমিয়ান ফাউন্ডেশন, তেমনি আমরা কিছুদিন আগে একটি মহামারীতে মোটামুটি আমাদের দেশ সহ সারা বিশ্বে ভয়ে কাটিয়েছিলাম, তার হচ্ছে কোভিডের সময় বাংলাদেশ লাং ফাউন্ডেশনকে আমরা দেখেছি সারা দেশ জুড়ে কাজ করতে, এবং সেখানেও আন্তর্জাতিক একটি সংগঠনের সাথে ভূমিকা ছিল কিছুটা। সেই ব্যাপারে যদি কিছু বলতেন। কোভিড যখন আসে তখন সারা বিশ্বে একটা প্যানিক সৃষ্টি হয় এবং সবচেয়ে বেশি যেটা সমস্যা ছিল যে তখন এ সম্বন্ধে আমাদের বেশি জ্ঞান ছিল না। চিকিৎসক, সেবক সেবিকা, ওনাদের সকলেরই একটা ভয় কাজ করছিল কতখানি তারা রুগীর সামনে যেতে পারবেন, এবং রুগীগুলো সব ঢাকামুখী হয়ে আসছিল। তখন ইউএসএআইডির অর্থায়নে সেভ দ্য চিলড্রেন নামক সংগঠনটি স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে সারা দেশে একটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করে। কিন্তু সেই প্রশিক্ষণ কার্যক্রমে কারা প্রশিক্ষণ দিবেন সেটা নিয়ে একটা প্রশ্ন ওঠে। তো সেই যে গ্যাপটা ছিল সেটা পূরণ করে তখন বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আমরা এগিয়ে আসি যে আমাদের সদস্যরা সেরকম ঝুঁকিপূর্ণ অবস্থায়ও তারা প্রস্তুত রয়েছেন। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় তারা গিয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মীদেরকে হাতে নাতে প্রশিক্ষণ প্রদান করবেন কিভাবে কোভিড রুগীদেরকে চিকিৎসা করতে হয়। এবং তার মাধ্যমে আমরা অনেক রুগী যারা ঢাকামুখী ছিলেন, বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে ঢাকার হাসপাতালগুলি অনেক বেশি বার্ডেন ফেস করছিল, সেই পরিস্থিতিটা ঘুরে দাঁড়ায়। এবং আমরা মনে করি যে পরবর্তীতে সমীক্ষায়, যখন কোভিড পরবর্তী সমীক্ষা হয়, আন্তর্জাতিক সংগঠনরা এই যে তৃণমূল পর্যায়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই যে সাফল্য যে রুগীদেরকে আমরা তাদের বাসার কাছে চিকিৎসা প্রদান করতে পেরেছি, সেটাকে তারা খুবই সুন্দরভাবে প্রশংসা করেছেন। এবং আমরা গর্ব বোধ করি যে এই জাতির এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সকল সদস্যরা তাদের ঝুঁকিপূর্ণ অবস্থায় এই প্রশিক্ষণ কর্মসূচিতে সুন্দরভাবে পালন করে আসছেন। চমৎকার কিছু কথা শুনলাম। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের এই কাজ শুধুমাত্র চিকিৎসা সেবা নয়, এখানে হচ্ছে সাধারণ মানুষের সেবাও আছে। কোভিডের পরবর্তী সময়ে আরও কিছু কাজ হয়েছে এবং আমরা তখন দেখেছি যে অনেক রোগী আছে যে যারা জ্বর, কাশি ইত্যাদি সমস্যা নিয়ে আক্রান্ত, এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ লাং ফাউন্ডেশন কাজ করেছিল একটি বিদেশি সংগঠনের সাথে। সেই ব্যাপারে একটু যদি ধারণা দেন।
হ্যাঁ, সেখানে যখন কোভিড চলে গেল তখন যে কোনো জ্বর কাশি মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো যে আমার কি কোভিড হয়ে গেল কিনা, কিন্তু আমরা তখন বুঝতে পেরেছি যে কোভিড নয়, এটা অন্যান্য সংক্রমণের জন্য হচ্ছে, অন্যান্য শ্বাসনালী সংক্রমণের জন্য, যেই জন্য এটা ফিভার ক্লিনিক বলে একটা প্রকল্প হাতে নেওয়া হলো যে যার জ্বর হবে সে আসবে এবং তাকে অন্যভাবে দেখে তার অন্য কি কারণে জ্বর কাশি হয়েছে সেটা তারা দেখবে। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। তো ঝাপাইগো নামে একটি সংগঠনের সঙ্গে আমরা পার্টনারশিপ করি এবং তার মাধ্যমে আমরা এটাও কতগুলি উপজেলায় মডেল ফিভার ক্লিনিক স্থাপিত হয় এবং তা দ্বারাও এই জনমনে আতঙ্ক এবং অন্যান্য ঢাকামুখী হওয়া, অন্যান্য হাসপাতালের উপরে অতিরিক্ত চাপ হওয়া, সেটাকে অনেকাংশে কমিয়ে আনা গেছে। এই যে কাজগুলো হচ্ছে, কাজগুলো তো আমাদের দেশে সাধারণত হচ্ছে এবং সেখানে বিভিন্ন বিদেশি এনজিও এবং বিদেশি যে সংগঠনগুলো আছে তারা এখানে সাহায্য করছে। আমরা কি সাহায্য করছি বাইরের কোনো সংগঠনকে, এটাও একটু জানতে চাই। যেমন আমাদের আশেপাশে আঞ্চলিক পর্যায়ে বেশ কিছু সংগঠন আছে, বেশ কিছু দেশের প্রতিনিধি আছে, বিশেষ করে সার্ক এরিয়াগুলোতে। তো সেখানে আমাদের পদক্ষেপ কীরকম? আমরা সাহায্য সহযোগিতা করছি। যেমন ধরেন শ্রীলঙ্কা যে এই রয়েছে, শ্রীলঙ্কাতে যখন তাদের জাতীয় কনফারেন্সগুলি হয়, বার্ষিক কনফারেন্সগুলি, ওটার নাম হচ্ছে রেসপায়ার। তো তারা সবসময় আমাদের কয়েকজন শীর্ষস্থানীয় বক্তাকে ওনারা আমন্ত্রণ জানান এবং তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা একটা আদান প্রদান হয় এবং জ্ঞানের আদান প্রদান হয়, যার মাধ্যমে আমরা ওনাদেরকে অনেকখানি আমাদের যেই অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করে ওনাদেরকে কর্মক্ষম করে তুলতে পারি। ওনাদের প্রশিক্ষণের হাতে নাতে একটা প্রশিক্ষণ হয়ে যায় এবং এটাতে খুব একটা অর্থ ব্যয় হয় না। যখন আন্তর্জাতিক বিষয়ের কোনো বিশেষজ্ঞকে আনতে গেলে তার যেই ব্যক্তিগত ফিজ সেটা অনেক আকাশচুম্বী, কিন্তু আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সদস্যরা অনেকটা ভলান্টারি বেসিসে শুধুমাত্র আমরা ওখানে গিয়ে অংশগ্রহণ করেই এবং আমাদের কোনো এক্সট্রা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকে না, আমরা তাদেরকে আমাদের এই প্রশিক্ষণটা দিয়ে আসতে পারি। আমরা যেমন শুনছিলাম যে আমাদের আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে এবং সেটার সাথে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্পর্ক আছে। আবার একটু এপিএসআর এ চলে যাই, বা এশিয়ান প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরেটরির কাজের পরিধির ক্ষেত্রে আমরা সম্প্রতি শুনেছি আপনি ওখানকার একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। এই ব্যাপারটি সম্পর্কে যদি একটু ধারণা দেন যে কিভাবে এই প্রক্রিয়াটা হয় এবং কতটা গুরুত্বপূর্ণ এই কমিটিটা। এটা বাংলাদেশের জন্য একটা স্বীকৃতি। আমি শুধু বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সেখানে মনোনয়ন পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, এটা নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং সেটার মানে আমরা এইভাবে দেখছি যে এপিএসআর এর যারা কর্মকর্তা রয়েছেন শীর্ষ স্থানীয়, তারা মনে করেছেন যে বাংলাদেশের কোনো প্রতিনিধিকে তাদের মধ্যে এই কমিটিগুলি, মেম্বারশিপ কমিটি আছে, এডুকেশন কমিটি আছে, প্ল্যানিং কমিটি আছে, এই কমিটিগুলোর যারা কর্ণধার হয়ে থাকেন তারা এপিএসআর এর যে নীতি নির্ধারক বলে আপনারা মনে করতে মানে চিহ্নিত হন। সুতরাং বাংলাদেশকে তারা স্বীকৃতি দিয়েছেন আমাকে একজন মেম্বারশিপ কমিটির চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দিয়ে। আমি সেটার জন্য তাদের কাছে কৃতজ্ঞ এবং আশা করি যে আমরা বাংলাদেশ থেকে, এর আগে আমি বলেছি আমাদের আরও প্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন পর্যায়ে রয়েছেন, ডক্টর মানাল রয়েছেন রেসপিরোলজির এডিটোরিয়াল বোর্ড মেম্বার। তো আমাদের একেবারে নবীন থেকে নিয়ে প্রবীণ পর্যন্ত বিভিন্ন স্তরের চিকিৎসকরা এই এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির বিভিন্ন কার্যক্রম, কমিটি এবং অ্যাসেম্বলির তাদের ভূমিকার মাধ্যমে শুধু বাংলাদেশের জন্য একটি বিরাট সুনাম কুড়িয়ে আনছেন, যে বাংলাদেশের থেকেও মানুষ অনেক কর্মঠ এবং তারা অনেক নতুনত্ব এবং অনেক সিনসিয়ারলি তারা কাজ করে থাকেন। জি, ধন্যবাদ। আমরা আরো কথা শুনবো, আবার একটু বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। কথা হচ্ছে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আন্তর্জাতিক পরিমণ্ডলের বিস্তৃতি নিয়ে এবং এপিএসআর এখানে বারবার চলে আসে এই কারণে যেহেতু আমরা এশিয়ার একটি অংশ এবং এশিয়ার অংশ হিসাবে এপিএসআর এর
কাজের সুযোগ পাওয়াটা আমাদের জন্য অনেক বড় একটি গর্বের বিষয়। তো এপিএসআর শুধুমাত্র নীতি নির্ধারক পর্যায়ে নেই, এটি একদম চিকিৎসা গবেষণা থেকে শুরু করে অনেক ধরনের নীতি আমাদের কাছে তুলে ধরে এবং কিভাবে আমরা একটি রোগের চিকিৎসা করব সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটি ধারণা দেয়। তো সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এটির যে বার্ষিক কনফারেন্স হয় সেই কনফারেন্সের ক্ষেত্রে আমাদের ভূমিকা কীরকম, কারণ আমরা একটা সবসময় এই অনুযোগ আমাদের দেশের মানুষজনের প্রতি থাকে যে আমরা গবেষণা খুব একটা করি না। না, অত্যন্ত আনন্দের বিষয় যে এই যে বার্ষিক কংগ্রেসগুলি হয়ে থাকে, গত বছর হয়েছে আপনার ম্যানিলাতে, এবছর হবে পেনাঙ্গে, প্রতি বছরই এগুলি অনুষ্ঠিত হচ্ছে এবং এটা আমরা তুলে ধরতে চাই যে যারা নবীন চিকিৎসক রয়েছেন বাংলাদেশের, তারা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। তারা অনেক ক্ষেত্রে খুবই আকর্ষণীয় গবেষণা প্রবন্ধ তারা পেশ করছেন এবং সেখানে কেন্দ্রীয়ভাবে এই গবেষণাগুলোকে মূল্যায়ন করা হয় এবং যেগুলি খুবই এক্সেলেন্ট যেই গবেষণাগুলি রয়েছে তাদেরকে পুরস্কার পর্যন্ত দেওয়া হয়। আমি তো আপনাকে অভিনন্দন জানাবো এই সংযোজনে, আপনি গত বছর এই একটি পুরস্কার পেয়েছিলেন আপনার গবেষণা কর্মের জন্য। এছাড়াও অন্যান্য যারা রয়েছেন তারাও এই গবেষণাগুলি পেশ করে আসছেন, পুরস্কার লাভ করছেন এবং আরেকটা দিক যে আমাদের বিপুল সংখ্যক চিকিৎসক প্রতি বছর এখানে এই কংগ্রেসগুলোতে যোগদান করছেন এবং সেটাও যারা কর্তৃপক্ষ রয়েছেন, আমি বলছিলাম যে এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ একটি দেশ হিসাবে এবং বাংলাদেশি চিকিৎসকরা একটি কর্মঠ শক্তি হিসাবে তারা প্রতীয়মান হয়েছেন এবং সেই জন্য তারা দিনকে দিন বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটাকে আরও নিবিড় করে তোলার চেষ্টায় আছেন। ধন্যবাদ স্যার। তো স্যার, এই যে গবেষণার ক্ষেত্রে অনেক সময় আমরা চিন্তা করি যে আমরা অনেক কিছু করব, কিন্তু আমাদের একটা অর্থনৈতিক বা আর্থিক একটা সীমিত সুযোগ থাকে, যে ক্ষেত্রে বলা যায় যে এটি সবচেয়ে বড় একটা বাধা যে কোনো গবেষণা প্রকল্প চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো আমরা জানি যে পিএসআর অনেক ধরনের অনুদান প্রদান করে, আমাদের দেশের কোনো প্রকল্প কি এরকম পেয়েছে কিনা একটু সেটাও জানতে চাই। আমরা কিছুদিন আগে শুনেছিলাম বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট, ওনার একটি গবেষণা চলছে, তো এই ব্যাপারে একটু জানতে চাই যে এটা খুবই প্রতিযোগিতামূলক ভাবে এই অনুদানটি পেতে হয়। তো আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সম্মানিত সভাপতি ওনার নেতৃত্বে একটি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে যে ভয়াবহ একটি রোগ রয়েছে, সেটার জেনেটিক অ্যানালাইসিসের জন্য একটি কার্যক্রম বর্তমানে বাংলাদেশে চলছে। এছাড়াও আমরা অন্যান্য কিছু গবেষণা কার্যক্রম এর প্রকল্প যেটা যে প্রজেক্ট প্রফর্মা, সেই কাগজগুলোতে বাংলাদেশ লাং ফাউন্ডেশন জমা দিয়েছে। অদূর ভবিষ্যতে আশা করি যে সেগুলো আমাদের আবেদনগুলি গৃহীত হবে এবং আমরা অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যেতে পারবো। একটা যেমন দূষণ যেহেতু খুব বেশি, এই যে লাকড়ির চুলা রয়েছে, এটার কোনো বিকল্প করা যায় কিনা সেটা নিয়ে আমরা কিন্তু এশিয়া প্যাসিফিক সোসাইটিকে অনুরোধ জানিয়েছি এবং তারা এটা সক্রিয় বিবেচনায় রেখেছেন। গবেষণার ক্ষেত্রে যেহেতু আমাদের যে প্রবন্ধগুলো আছে এগুলো পড়ার জন্য বা প্রবন্ধগুলো এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখানোর জন্য একজনকে উপস্থিত থাকতে হয় আন্তর্জাতিক পরিমণ্ডল বা এই ধরনের কংগ্রেসে। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম বিভিন্ন ধাপগুলো আছে এবং আর্থিক একটা ব্যাপারও এখানে কাজ করে, যে অনেক ক্ষেত্রেই কংগ্রেসগুলো নিজে থেকে দেয় না, তারা থার্ড পার্টি স্পন্সরশিপ চায়। তো সেক্ষেত্রে বাংলাদেশ লাং ফাউন্ডেশন যারা অপেক্ষাকৃত তরুণ আছে, নবীন প্রশিক্ষক, নবীন গবেষকদের ক্ষেত্রে কি কোনো ধরনের অনুদান বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে কিনা? সীমিত আকারে সেটা করে থাকি এবং যেটা বললাম, যারা পুরস্কার প্রাপ্ত হন তারা সরাসরি এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজি থেকেও তাদের কিছু ভ্রমণের জন্য কিছু অনুদান অথবা তাদের থাকার ব্যবস্থার কিছু অনুদান পেয়ে থাকেন এবং আমরা এই যে বাংলাদেশ থেকে অনেক সংখ্যক চিকিৎসকরা সম্পৃক্ত হচ্ছেন, গবেষণা প্রবন্ধ ওনারা পেশ করছেন, এই সংখ্যাটাকে বৃদ্ধি করার জন্য
আমরা তাদের সঙ্গে আলোচনায় রয়েছি। এবং স্যার এন ব্লক মেম্বারশিপের একটা সুবিধা আছে। হ্যাঁ, ব্লক মেম্বারশিপের মাধ্যমে আমরা যেই বিভিন্ন তাদের কংগ্রেসের রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা রিবেট পেয়ে থাকি, ডিসকাউন্ট পেয়ে থাকি, কম খরচে আমরা মেম্বার ওখানে রেজিস্ট্রেশন করতে পারি, নিবন্ধন। আর এছাড়াও যতগুলি ওনাদের ম্যাগাজিন রয়েছে, তারপরে জার্নাল রয়েছে, টিচিং লাইব্রেরি রয়েছে, অগাধ তাদের রিসোর্সেস, লার্নিং রিসোর্সেস রয়েছে, সেগুলি ইজিলি একজন এন ব্লক সোসাইটি মেম্বার সম্পূর্ণ বিনামূল্যে সেই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারে। আমরা স্যার এর পাশাপাশি দেখি যে নিয়মিত এই যে গবেষণাগুলো হচ্ছে এবং নিয়মিত কিছু ওয়েবিনারও হয়, এক্ষেত্রে বাংলাদেশ লাং ফাউন্ডেশন কতটুকু সম্পৃক্ত? আমরা ওয়েবিনারে অংশগ্রহণ করি এবং আমরা সম্প্রতি একটি ওয়েবিনার আমরা নিজেরা ডিজাইন করেছিলাম। এটা পুরো নেতৃত্বটাই বাংলাদেশি চিকিৎসকরা করেছিলেন, শুধু বিদেশি একজন বক্তা ছিলেন, বাকি পুরোটা আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশনই সেটার আয়োজন করেছিলাম। এবং আমরা আশাবাদী যে আমাদের তরুণ চিকিৎসকরা যারা রয়েছেন তাদের উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে আমাদের এই যে প্রক্রিয়া এটা আরও ত্বরান্বিত হবে। আমরা অনেকগুলো সংগঠনের কথা যেমন শুনলাম, আমরা সবসময় জানি স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে তার মধ্যে সবচেয়ে উপরে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অংশ আছে যারা এই বক্ষব্যাধির চিকিৎসা এবং বক্ষব্যাধির সমস্যাগুলো নিয়ে কাজ করে, গ্লোবাল অ্যালায়েন্স ফর রেসপিরেটরি ডিজিজ নামে পরিচিত। এখানে বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা সম্পৃক্ততা আমরা শুনছি, এই ব্যাপারে যদি কিছু ধারণা দেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ক্রনিক রেসপিরেটরি ডিজিজেস, এটা আপনি বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরোপুরি একটা সংগঠন না হলেও তার সাহায্যপুষ্ট, এবং আগামীতে এই অ্যালায়েন্সটাকেই রেসপিরেটরি ডিজিজেস, বক্ষব্যাধির জন্য একটা প্রতিনিধিত্বশীল সংগঠন হিসাবে চিহ্নিত করা হবে। এবং আমাদের যুগ্ম সম্পাদক ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর এটার এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসাবে উনি দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে, এবং উনি সফলভাবে করাতে ওনাকে দ্বিতীয়বার আরেকবারও ওনাকে মনোনীত করা হয়েছে। তো এবং উনি কিছু গঠনমূলক ওখানে প্রস্তাবনা পেশ করেছেন। আশা করি যে সেটা অর্থায়ন যদি পাওয়া যায় তাহলে সেই গবেষণাগুলো আস্তে আস্তে, যেমন যে পোস্ট টিবি লাং ডিজিজের কথা বলা হচ্ছে, আর একটু বৃহত্তর পরিসরে আমরা এই কাজটা বাংলাদেশে করতে পারবো। আমরা আরো গল্প শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে অনুষ্ঠানে আজকে আমরা কথা শুনছি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আন্তর্জাতিক পরিমণ্ডলের যাত্রা নিয়ে। যাত্রার গল্প খুবই ভালো লাগছে, নিশ্চয়ই আমাদের দর্শকরা শুনে আনন্দিত হচ্ছেন যে এত এত কাজ হচ্ছে বাংলাদেশে এবং সেই কাজের একটি গ্রহণযোগ্যতা, একটি স্বীকৃতিও মিলছে। তো স্বীকৃতি তো মিলছে, কাজও হচ্ছে, যেহেতু অনেকেই আছে এরকম যে তারা বিদেশে যেতে পারছে না, তারা বিভিন্ন কারণে তাদেরকে দেশে বসেই সেই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করতে থাকে, এবং সেক্ষেত্রে একটা বড় মাধ্যম হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক কংগ্রেস বা আন্তর্জাতিক বিভিন্ন ধরনের সম্মেলন। এই সম্মেলনের ক্ষেত্রে বাংলাদেশ লাং ফাউন্ডেশন কি ভূমিকা পালন করছে, যেহেতু আমাদের দেশে অনেক বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছে? আমরা প্রথম থেকেই প্রতি 2 বছর অন্তর অন্তর আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে থাকি। আগামী 2027 সালে ইনশাল্লাহ 9মটি অনুষ্ঠিত হবে। এটাকে আমরা নাম দিয়েছি পালমোকন। তো এই পালমোকনে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে সম্পর্কটা এতদিন ধরে গড়ে উঠেছে লাং ফাউন্ডেশনের সাংগঠনিকভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শীর্ষস্থানীয় সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন অথবা বিশ্বের নামকরা যারা গবেষক রয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়ে ঢাকায় আমরা এই কনফারেন্সগুলি আয়োজন করে থাকি। পাশাপাশি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে বলেন, ঝালকাঠি বলেন অথবা বরিশাল বলেন, এইখানে যারা আমাদের নবীন বক্ষব্যাধি বিশেষজ্ঞরা রয়েছেন, যারা এখনও প্রশিক্ষণরত অবস্থায় আছেন অথবা মাত্র তারা ডিগ্রি লাভ করে এখন তারা তাদের জীবনের ক্যারিয়ারের প্রথম ধাপে রয়েছেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ওনারা নিবন্ধন করেন এবং সেখানে মূলত শুধুমাত্র প্রবন্ধ পাঠ নয়, তার আগে হ্যান্ডস অন ওয়ার্কশপ, বিভিন্ন আমাদের কার্যক্রম আছে। আমাদের ব্রঙ্কোস্কোপি আছে, আমাদের স্লিপ অ্যাপনিয়া টেস্ট আছে,
পালমোনারি রিহ্যাব আছে, বিভিন্ন যেগুলি চিকিৎসার বাইরেও অনেকগুলি কার্যক্রম আছে যেগুলি রোগীর জন্য খুবই উপকারী, সেইগুলির উপরে হাতে নাতে প্রশিক্ষণ দেওয়া হয়। আরেকটা জিনিস যেটা আমরা করে থাকি, আমাদের এই চিকিৎসা জীবনে আমরা অনেকগুলি খুবই কঠিন রোগ মানে জটিল রোগীর সম্মুখীন হয়ে থাকি। তো আমরা যেটা করে থাকি যে ওনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই এবং বিদেশ থেকে যারা অতিথি এসছেন তাদের সঙ্গে একটা আমরা সম্মেলন ঘটিয়ে দিই, যার মাধ্যমে যে বিদেশি যে বিশেষজ্ঞ রয়েছেন ওনার থেকে আমরা এই মানে জটিল রোগীর চিকিৎসার ব্যাপারে কোনো দিক নির্দেশনা পাই কিনা, এবং অনেক ক্ষেত্রে সেটা খুবই কার্যকরী হয় এবং রোগী ঢাকায় বসে একজন আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ মতামতটা পেয়ে ওনার একটা সুন্দর চিকিৎসার পদ্ধতি ওনার হাতে চলে আসে। ধন্যবাদ স্যার। তো এখানে আমাদের যেমন হচ্ছে নবীন চিকিৎসক আছেন, প্রবীণ চিকিৎসক আছেন, সবাই কিছু না কিছু গবেষণা প্রবন্ধ পেশ করা হয় এবং আমরা দেখি যে এটা একটা খুব উল্লেখযোগ্য একটি জায়গা হচ্ছে পোস্টার। এখানে একটা পোস্টার প্রেজেন্টেশনের ব্যাপার থাকে। তো সেই জায়গাটা থেকে কি কি কাজ করা হয় এবং সেখানে যারা পুরস্কার প্রাপ্ত হয় তাদের জন্য কি রকম পুরস্কার দেওয়া হয়? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে লাং ফাউন্ডেশন যে এপিএসআর কংগ্রেসগুলি হয় সেখানে আমরা নবীন চিকিৎসকদের যাওয়ার ব্যাপারে কিভাবে আমরা অনুপ্রেরণা যোগাই। তো এই পোস্টার একটি জায়গা, এই পোস্টার আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জাতীয় অধ্যাপক এমআর খান স্যারের নামে এই পোস্টার সেশনটি নামকরণ করা হয়েছে এবং এখানে যে শীর্ষস্থানীয় 6টি পোস্টার যারা পাবেন তাদেরকে আগামী এপিএসআরে অংশগ্রহণ করার জন্য তাদেরকে ট্রাভেল গ্রান্ট দেওয়া হয়। তো এটাতে উৎকর্ষ লাভ করে, মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে এবং পাশাপাশি যারা বিজয়ী হন তারাও ট্রাভেল গ্রান্ট পান যে আগামী এপিএসআরে ওনারা অংশগ্রহণ করবেন। জি, পাশাপাশি তো প্রবন্ধগুলোর জন্য কিছু অনুদান বা হচ্ছে কি কিছু পুরস্কার দেওয়া হয়? জি, আমাদের শ্রদ্ধেয় আরেকজন শিক্ষক মরহুম অধ্যাপক এ কে এম শামসুল হক স্যার, ওনার নামে আমরা যে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড দিয়ে থাকি, যারা এমডি পালমোনোলজি মানে আমাদের যে বক্ষব্যাধি শাখার যেই যারা শিক্ষার্থী রয়েছেন তাদের থিসিসগুলো আমরা বিদেশি বিচারক মণ্ডলী দ্বারা মূল্যায়ন করি এবং তা করার পরে ওনাদের প্রায় প্রথম 5 জনকে আমরা এখানেও একটা দিয়ে থাকি, পুরস্কার দিয়ে থাকি। সুতরাং দুই ক্ষেত্রেই আমরা আমাদের এই যারা চিকিৎসক রয়েছেন, নবীন চিকিৎসক রয়েছেন, প্রশিক্ষণার্থী রয়েছেন, তাদেরকে আমরা এনকারেজ করছি, অনুপ্রেরণা যোগাচ্ছি ওনাদের সর্বোত্তম গবেষণা এবং চেষ্টাটা চালিয়ে যাওয়ার জন্য। অনুপ্রেরণার কথা থেকে কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন সেই এপিএসআরও একটি নতুন করে একটি অ্যাওয়ার্ড চালু করেছে। তো সেই ধারণাটা কিভাবে আসলো? সেই ধারণাটা আসলে এপিএসআর থেকে এসছে। এপিএসআর চায় যে যখন একটা বড় একটা ফোরামে একটা দেশের একজন চিকিৎসক উনি সম্মানিত হবেন। তো এই প্রক্রিয়াটা ধরেন আমরা যেই পুরস্কারটা দিচ্ছি সেটা শুধুমাত্র বাংলাদেশি চিকিৎসকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিচারটা করবে এপিএসআর এর কর্তৃপক্ষ। তার মধ্যে যারা যারা ওখানে অ্যাবস্ট্রাক্ট যাদের পাশ করেন, যারা ওখানে প্রবন্ধ পাঠ করতে যান, ওদের মধ্যে বেস্ট প্রবন্ধটা এপিএসআর এটা করবে, শনাক্ত করবে এবং তাকে অর্থটা আমরা দিব বাংলাদেশ লাং ফাউন্ডেশন, এবং সেইভাবেই বাংলাদেশ লাং ফাউন্ডেশন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বিভিন্ন দেশের যারা চিকিৎসক তারা ওখানে সম্মানিত হয়ে থাকেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে পুরোটো কনফারেন্সের সামনে মানে কে পুরস্কার পাচ্ছেন উনি চিহ্নিত হন এবং উনি সম্মানিত বোধ করেন। স্যার, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে এই যে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের এত কাজ, সেটার পরেও জানতে চাই যে আর কি ভিশন নিয়ে আপনি আগাচ্ছেন একটু সংক্ষেপে। আমাদের আরেকটি ভিশন রয়েছে, যেটা বললাম যে আন্তর্জাতিকের সঙ্গে নিয়ে আজকের আলোচনা, কিন্তু আমরা বরাবরই অ্যাডভোকেসির কাজ করে থাকি। আমরা দেশের নীতি নির্ধারকদের কাছে আমরা যে তথ্যগুলি আমাদের গবেষণাতে আসে, কনফারেন্সগুলো থেকে আমরা পাই, সেই তথ্যগুলি আমরা আবার এসে আমাদের নীতি নির্ধারকদের সামনে সেটা উপস্থাপন করি এবং অনেক ক্ষেত্রে সেটা আপনার যেমন বায়ু দূষণের ক্ষেত্রে অথবা ইনহেলার প্রচলনের ক্ষেত্রে
এগুলি কিন্তু বেশ কার্যকরী ভূমিকা পালন করেছে। সুতরাং সেটাও আরেকটা দিক রয়েছে যে আমরা জনগণ, চিকিৎসক এবং নীতি নির্ধারক এই সকল পর্যায়ে, আর এই মিডিয়ার মাধ্যমে আমরা তো আমাদের মেসেজ আমাদের মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এই করেই বাংলাদেশ লাং ফাউন্ডেশন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। আমরাও সেই কামনা করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।